আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা ভেক্টর লেকচার 10-এ নদী এবং নৌকা সংক্রান্ত যে থিওরিগুলি আছে সেই থিওরিগুলো পড়ছিলাম। তো গত ক্লাসে যেহেতু নদী এবং নৌকা সংক্রান্ত যে থিওরিটিক্যাল আলোচনা সেগুলো শেষ হয়ে গেছিল, আমরা ইনশাল্লাহ আজকে নদী এবং নৌকা সংক্রান্ত কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব, যে কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং ওই টাইপের প্রশ্ন আসলে আমরা কিভাবে ফেস করব বা কিভাবে অ্যান্সার করব, তার বিস্তারিত ইনশাল্লাহ আমরা আজকে দেখব। তাহলে চলেন আমরা শুরু করব একেবারে জেনারেলাইজড একটা কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি। সো চলেন আমরা প্রশ্নটা আগে পড়ি। দেখেন এখানে প্রশ্নটাই যেটা বলা হয়েছে, স্থির পানিতে এক ব্যক্তি 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তাহলে কোনো এক লোক স্থির পানিতে 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। ভালো কথা। 2 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত 500 মিটার প্রশস্ত নদীটি সে পার হতে চায়। তাহলে যে নদীটার কথা এখানে বলা হচ্ছে সেটা 500 মিটার প্রশস্ত একটা নদী, এবং নদীতে স্রোতের যে বেগ সেটা হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। সো যখনই আপনি কোথাও দেখবেন যে 2 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত, অ্যাকচুয়ালি এই 2 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত বলতে আসলে নদীতে স্রোতের বেগ বোঝানো হচ্ছে, এবং নদীর প্রস্থ ডিটা দেওয়া আছে কত, 500 মিটার। এখন এই ভদ্রলোক সে 120 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করেছে। তার মানে এখানে আলফা, যে কোণে সে সাঁতার কাটতে শুরু করেছে সে আলফাটা দেওয়া আছে 120 ডিগ্রি। সো তাহলে চলেন আমরা একটা একটা করে তাহলে এই ইনফরমেশনগুলোকে গুছিয়ে ম্যাথ করতে শুরু করব। তাহলে আমার দেওয়া আছে কি কি, তার যে সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 3 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের বেগ ভি ইকুয়ালস টু 2 কিলোমিটার/আওয়ার। ইউ এবং ভি দেওয়া আছে। এখন নদীটার প্রশস্ততা বা প্রস্থ সেটা হচ্ছে 500 মিটার, ডি ইকুয়ালস টু 500 মিটার, এবং সে যে কোণে সাঁতার শুরু করছে সেই কোণটা আলফাটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণে সে সাঁতার কাটতেছে, এই কারণে আলফাটা 120 ডিগ্রি। এখন প্রথম যে কোশ্চেনটা গ নাম্বার, সেটা হচ্ছে নদী পার হতে তার কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমেই গ নাম্বারের অ্যান্সারটা খুঁজি। গ, নদী পার হতে তার কত সময় লাগবে। এখন আমি কিন্তু আপনাদেরকে যখন এই নদী পার সংক্রান্ত সূত্রাবলী পড়িয়েছিলাম গত ক্লাসে, একেবারে প্রথম যে সূত্রটা ছিল সেটা কি ছিল, নদী পার হতে সময়। তাহলে নদী পার হতে সময়, নদী পার হতে সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। আমরা এটা শিখেছি গত লেকচারে। তাহলে ডিটা হচ্ছে নদীর প্রস্থ 500 ডিভাইডেড বাই, এখন দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে নদীর যে প্রস্থ সেটা আছে কিসে, মিটারে আছে। তাহলে আমার যে বেগটা এটা কি কিলোমিটারে রাখলে হবে, হবে না। দেখেন এখানে দুইটার একটা করতে হবে, হয় ডিটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে আমি সময়টা কিসে পেয়ে যাব, সেক্ষেত্রে আমি সময়টা পাবো ঘন্টায়। একটু মনোযোগ দিয়ে এই জিনিসগুলো একটু শুনবেন, যে দেখেন একক নিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। সো যদি আমি ইউটাকে কিলোমিটার/আওয়ারেই রাখি, সেক্ষেত্রে আমার অবশ্যই ডিটাকে কিলোমিটারে নিতে হবে, সেক্ষেত্রে সময়টা আসবে কিসে, ঘন্টায় আসবে। কিন্তু আমরা এসআই ইউনিটে চলে যাই ঝামেলা এড়ানোর জন্য। 3 কিলোমিটার/আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড সেটা আমরা একটু লিখে ফেলি। তাহলে 3 × 1000 ডিভাইডেড বাই 3600, মানে এটা 0.833 মিটার পার সেকেন্ড। আর 2 কিলোমিটার/আওয়ার 2 × 1000 ডিভাইডেড বাই 3600, স্রোতের বেগ 0.555 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে ইউটা পাচ্ছি 0.833 সাইন 120 ডিগ্রি। তাহলে ডি বাই ইউ সাইন আলফা থেকে আমরা যেটা পাবো 500 ডিভাইডেড বাই 0.833 ডিভাইডেড বাই সাইন 120, এখান থেকে আমরা পাচ্ছি 693.09 সেকেন্ড সময় লাগবে নদীটা পার হতে। তাহলে নদী পার হওয়ার সময়টা আমরা পেয়ে গেছি এখানে 693.09 সেকেন্ড। খুবই ভালো কথা।
এখন ঘ নাম্বার জিজ্ঞেস করা হয়েছে সে কি ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে যে এই যে ব্যক্তিটি তিনি ঠিক অপর পারে পৌঁছতে পারবেন কিনা। চলেন আমরা এই গাণিতিক বিশ্লেষণটা করি। যখনই এই টাইপের ম্যাথ থাকবে, গাণিতিক বিশ্লেষণ থাকবে বা নদী নৌকার ম্যাথ থাকবে, আমি সবসময় প্রেফার করি আপনাদের জন্য যে আপনারা একটু টান দিয়ে একটা চিত্র এঁকে ফেলবেন। কারণ চিত্র আঁকলে সুবিধা যেটা হচ্ছে, আপনার চিত্র আঁকলে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এক্সপ্রেস করা অনেক সহজ হয় এবং ভুলের যে রেশিওটা সেটা কমে আসে। তাহলে ঘ নাম্বারটায় আমরা যদি যাই, এই ব্যক্তিটি সোজা অপর পারে পৌঁছতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল। তাহলে নদীটা আমার এইখানে যে তার প্রশস্ততা, সেই ডিটা দেওয়া আছে 500 মিটার, ডি ইকুয়ালস টু 500 মিটার। নদীতে আমার যে নৌকার বেগ ইউ, এই ইউটা হচ্ছে 0.833 মিটার পার সেকেন্ড। আমার যে ভি আছে সেই ভি ইকুয়ালস টু 0.555 মিটার পার সেকেন্ড। এখন দেখেন, সোজাসুজি যদি নদী পার হতে হয়, আমার এখানে আলফাটাও জানা আছে 120 ডিগ্রি। সোজাসুজি নদী পার হতে হলে লব্ধি বেগটা অবশ্যই আমার স্রোতের বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকতে হবে। তাহলে সোজাসুজি নদী পার হবার ক্ষেত্রে লব্ধি বেগ অবশ্যই স্রোতের বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকতে হবে। এখন যদি স্রোতের বেগের দিকের সাথে লব্ধি বেগটা 90 ডিগ্রি কোণে না থাকে, তাহলে কিন্তু আমরা সোজাসুজি নদী পার হতে পারবো না। সো আমরা ধরে নেই এখানে লব্ধি বেগটা হচ্ছে ডব্লিউ, এবং ডব্লিউটা এইখানে অ্যাকচুয়ালি স্রোতের বেগের দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখন থিটার মানটা বের করে দেখব থিটাটা কিরকম হয়। ট্যান থিটা ইকুয়ালস টু কার সঙ্গে উৎপন্ন কোণ ভি, ভি প্লাস ইউ কজ আলফা উপরে ইউ সাইন আলফা। তাহলে ইউ হচ্ছে 0.833 সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই ভি যেটা হচ্ছে আমাদের 0.555 প্লাস 0.833 কজ 120 ডিগ্রি। আমরা এখন এই মানগুলা জাস্ট একটা একটা করে বসাবো, দেখি কি হয়। 0.833 ইন্টু সাইন 120, এখান থেকে পাবো 0.72 ডিভাইডেড বাই 0.833 ইন্টু কজ 120, আর হচ্ছে 0.555, এখান থেকে 0.1385 পাচ্ছি। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 0.72 ডিভাইডেড বাই 0.1385, এটাকে ট্যান ইনভার্স যদি করি আমরা যেটা পাবো 79.11। খেয়াল করেন লব্ধি যে বেগটা, এই লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে নাই। সো যখনই লব্ধি বেগ স্রোতের বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে না, তখন অ্যাকচুয়ালি কি হবে, আমার কোনোভাবেই লোকটি সোজাসুজি নদী পার হতে পারবে না। তাহলে এখানে অ্যান্সারটা খুব সিম্পল, লোকটি সোজাসুজি নদী পার হতে পারবে না। কাজ শেষ। তাহলে দেখেন আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন একটা সুন্দর মতো শেষ হয়ে গেল। ওকে।
কোশ্চেন নাম্বার 2-এ আসবো। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু পড়ি। দেখেন, এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন। সো আমরা এখন একটা বোর্ড প্রশ্ন সমাধান করে ফেলবো। দেখেন, প্রশ্নটায় যেটা জিজ্ঞেস করা হয়েছে, চিত্র অনুযায়ী একটা নদী 31 কিলোমিটার প্রশস্ত। তাহলে কোনো একটা নদী এটা 31 কিলোমিটার প্রশস্ত। দুটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য এ বিন্দু হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলো, যাদের একটা এ বি বরাবর, অপরটা কোন বরাবর, এসি বরাবর। তাহলে একটা এ বি বরাবর, দেখেন এটা হচ্ছে এ বিন্দু, এ থেকে এ বি বরাবর একটা বোট যাত্রা শুরু করছে। আর একটা বোট যাচ্ছে কোন বরাবর, এসি বরাবর, এসি বরাবর আর একটা বোট যাচ্ছে। খুবই ভালো কথা। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়। একটা সি বিন্দুতে পৌঁছায় কিন্তু আরেকটা ডি বিন্দুতে পৌঁছায়। স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, মানে ভি দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন প্রশ্ন করা হয়েছে উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ হিসাব করো। এই যে নৌকাটা যেটা আছে এইটার অভিন্ন বেগ উদ্দীপক থেকে হিসাব করতে বলা হয়েছে। তাহলে চলেন আমরা নৌকার অভিন্ন বেগটা হিসাব করব। আমি জাস্ট একটু চিত্রটা আগে এঁকে রাখবো, কারণ চিত্রটা আঁকলেই অনেক কাজ হয়ে যাবে। আমাদের এখানে একটা নদী ছিল, নদীর যে প্রশস্ততা, এই ডি হচ্ছে 31 কিলোমিটার। এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু থেকে দুটো ইঞ্জিন চালিত বোট যাত্রা শুরু করছে। একটা বোট সে অ্যাকচুয়ালি এইখানে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে 30 ডিগ্রি। সো একটু খেয়াল করি প্রশ্নের চিত্রে, তাহলে এ বি বরাবর একটা নৌকা যাত্রা শুরু করছিল। তাহলে এ 30 ডিগ্রি উৎপন্ন করেছে অ্যাকচুয়ালি এসি এর সঙ্গে। তাহলে প্রথমটা আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতেও পৌঁছাইছে, কিন্তু দ্বিতীয়টা সি বিন্দুতে না পৌঁছে ডি বিন্দুতে পৌঁছাইছে। ওকে, প্রথমটা এ থেকে সি বিন্দুতে পৌঁছাইছে, আর দ্বিতীয়টা যেটা এসি বরাবর যাত্রা শুরু করছিল সে এখান থেকে এসে পৌঁছাইছে কোন বিন্দুতে, ডি বিন্দুতে এসে পৌঁছাইছে। এখন এখানে দেখেন কোনও দেওয়া আছে 63.43 ডিগ্রি। এখানে কোনটা দেওয়া আছে 63.43 ডিগ্রি। আমাদের ভি দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। আমার ইউ কত বের করতে হবে, এবং নদীর প্রস্থ ডি হচ্ছে 31 কিলোমিটার। এই ইনফরমেশন বা তথ্যগুলি দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এবি বরাবর যে যাচ্ছিল সে অ্যাকচুয়ালি স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণের যাত্রা শুরু করছে, 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি আমরা, এবি বরাবর যে যাচ্ছে সে অ্যাকচুয়ালি স্রোতের বেগের সঙ্গে কত কোণে যাত্রা শুরু করছে, এখানে 30 আর এদিকে কত আছে 90, 90 আর 30 100 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তাহলে আমরা এবি বরাবর যে নৌকাটা যাচ্ছিল সেটার জন্য চিত্রটাকে যদি আলাদা করি, জাস্ট এবি বরাবর যে যাচ্ছিল তার জন্য চিত্রটাকে আলাদা করে ফেলছি। এটা এ বি, এটা এ সি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে পুরো অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। এখন এবি বরাবর নৌকার বেগ হচ্ছে ইউ, আর স্রোতের বেগ আমার এখানে ভি। আর যে লব্ধি বেগটা সেটা আমার অ্যাকচুয়ালি এসি বরাবর। লব্ধি বেগ বা ডাব্লিউটা কোন বরাবর, এসি বরাবর, এবং লব্ধি বেগটা স্রোতের বেগের দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে গ নাম্বারে যেটা জিজ্ঞেস করা হয়েছে নৌকার বেগটা কত, যে আমার নৌকাটা চলছে তার বেগ কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখন তাহলে দেখেন আমরা এখানে tan 90 ডিগ্রি এটা যদি অ্যাপ্লাই করি ইকুয়ালস টু ভি প্লাস ইউ কজ আলফা, আর উপরে থাকছে ইউ সাইন আলফা। tan 90 ডিগ্রি মানে 1/0 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। সো ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়ালস টু 0। ভিটা কত 9, ইউ আমি জানি না, আলফার মান 120 ডিগ্রি।
কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 18 মাইনাস ইউ ইকুয়ালস টু 0 হবে, লসাগু করলে ইউ ইকুয়ালস টু 18 কিলোমিটার পার আওয়ার। দেখেন এখানে কিন্তু এককটা কিলোমিটার পার আওয়ারে লিখতেছি কেন, কারণ আমার নদীর যে প্রস্থ সেটা দেওয়া আছে কিলোমিটারে। তারপর কোশ্চেনটা একটু যদি খেয়াল করি, কোশ্চেনটায় আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করেন, এই কোশ্চেনটায় স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে সব কিছুই কিসে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটারে। তাহলে এই যে আমার এবি বরাবর যখন আমি যাত্রা শুরু করলাম, পৌঁছালাম এসি বরাবর, তাহলে লব্ধিটা এই ভি এর সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে ট্যান 90 ডিগ্রি বা ট্যান থিটার যে সূত্রটা লব্ধি বেগের ক্ষেত্রে যে সূত্রটা কোণের, সেটা আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলেই এখানে ইউটা পেয়ে যাচ্ছি। এইবার এখানে একটা ব্যাপার আছে, আমি ইউটা যদি এসি থেকে বের করতাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা তো এইখানে অ্যাকচুয়ালি এ বি বরাবর যাত্রা শুরু করে তারপর হচ্ছে লব্ধি বেগটার দিক থেকে আমরা ইউ বের করছি। যদি এসি বরাবর কেউ চিন্তা করে তার ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি, চলেন একটু গয়ের অল্টারনেটিভে যাই। আমি এবি বরাবর দেখব না, আমি এসি বরাবর দেখব। এসি বরাবর যদি দেখি, এখানে দেওয়াই আছে নৌকাটা ডিতে এসে পৌঁছাইছে এবং এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে প্রশ্নে, এই কোণটা দেওয়া আছে 63.43 ডিগ্রি। তাহলে এখানে কোণটা 63.43 ডিগ্রি। এখন আমার ইউটা এখানে আর ভিটা এখানে, দেখেন তো তাহলে ইউ এবং ভি এর মাঝখানের যে আলফাটা, এই আলফা হচ্ছে 90 ডিগ্রি। আর লব্ধি যে বেগটা, আমাদের লব্ধি বেগটা কি এডি বরাবর না? একটা নৌকা সবসময় অপর পারে পৌঁছাবে কি বরাবর? লব্ধি বেগ বরাবর, লব্ধি ডব্লিউটা। তাহলে এখন ভি এর সঙ্গে কত কোণ উৎপন্ন করছে? 63.43 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যদি ট্যান থিটার প্রসঙ্গে আসি, ট্যান 63.43 ডিগ্রি ইকুয়ালস টু, এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, খেয়াল করেন এখানে একটা কি 90 ডিগ্রিতে ইউ আর ভি কাজ করতেছে, তাহলে ট্যান থিটা সমান সরাসরি ভি বাই ইউ লেখা যায়। এখন ট্যান 63.43 ডিগ্রির মান কত সেটা আমরা দেখি। ট্যান 63.43 ডিগ্রি, এটার মান 1.999 বা অলমোস্ট 2। ভি হচ্ছে 9। আচ্ছা উল্টো লিখছি, এটা ইউ বাই ভি হবে, ট্যান থিটা সমান ইউ বাই ভি হবে। কিভাবে হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখান থেকে যদি একটা লম্ব টানেন, জাস্ট একটা লম্ব টানেন, এই যে এখানে যদি একটা লম্ব টানেন, এই লম্বটা কি বেগ ইউকে রিপ্রেজেন্ট করে, ভূমিটা বেগ ভিকে রিপ্রেজেন্ট করে। তাহলে ট্যান অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, লম্বটা ইউ, ভূমিটা হচ্ছে কি ভি। ঠিক আছে, ওকে। এখন আসেন আমাদের তাহলে এইখানে 1.99999, এটা হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি, ভিটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ ইকুয়ালস টু 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন আপনি যেভাবেই ম্যাথটা করেন না কেন অ্যান্সার একই আসবে। সো এইটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। আমি কি এবি বরাবর দেখব নাকি এসি বরাবর দেখব? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। চলেন এখন আমরা পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে তাহলে ঘ নাম্বারের প্রবলেমের সলিউশন কি হবে। ঘ নাম্বারে কি বলছে, নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। মানে দুইটা নৌকায় কিন্তু যাত্রা শুরু করছে দুইটা ভিন্ন কোণে। প্রশ্নটা হলো দুটি নৌকায় কি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা সেটা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। ওকে, খুবই ভালো কথা। দেখি চলেন নৌকা দুইটা একই সাথে নদীর অপর পারে পৌঁছায় কিনা সেটা আমরা এখন একটু যাচাই করব। দেখি ঘ নাম্বারে যদি আমরা আসি, ঘতে
আমাদেরকে বের করতে বলা হয়েছে সময়টা, দুটো নৌকার ক্ষেত্রেই সময় সমান কিনা। এখন সময় তো বের করে আমরা জানি টি সমান কি ডি বাই ইউ সাইন আলফা, একদম স্ট্রেট ফরওয়ার্ড থিওরি। তাহলে আমাদের প্রথম নৌকার বেলায় সময়, প্রথম নৌকাটা ছিল এ বি বরাবর, এ বি বরাবর প্রথম নৌকার বেলায় আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। দেখেন এই অ্যাঙ্গেলটুকু 30 ডিগ্রি হলে টোটাল অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। নদীর যে প্রশস্ততা সেটা তো 31 কিলোমিটারই আছে। নদীর প্রশস্ততা বা প্রস্থ ডি ইকুয়ালস টু 31 কিলোমিটার, এবং নৌকার বেগ ইউ ইকুয়ালস টু 18 কিলোমিটার/আওয়ার। তাহলে নদী পার হতে সময়, প্রথম নৌকার জন্য সময়টাকে টি1 ধরলে টি1 ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে ডিটা হচ্ছে 31 কিলোমিটার ডিভাইডেড বাই ইউ হচ্ছে 18 সাইন 120 ডিগ্রি। তাহলে 31 ডিভাইডেড বাই 18 সাইন 120 ডিগ্রি, 31 ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই সাইন 120, 1.988 ঘন্টা। এটা হচ্ছে টি1 প্রথম নৌকার ক্ষেত্রে। আর দ্বিতীয় নৌকা সে যাত্রাই শুরু করছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণে। দ্বিতীয় নৌকা এসি বরাবর যাত্রা শুরু করছে, তাহলে এখানে তার আলফাটাই হচ্ছে 90 ডিগ্রি। দ্বিতীয় নৌকার বেলায় আলফা হচ্ছে 90 ডিগ্রি। নদীর প্রস্থ ডি 31 কিলোমিটারই রয়ে গেছে, আর নৌকার বেগ ইউ 18 কিলোমিটার/আওয়ারই রয়েছে। তাহলে নদী পার হতে সময় টি2, ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা 31 ডিভাইডেড বাই 18 সাইন 90 ডিগ্রি। তাহলে 31কে যদি 18 দ্বারা আমরা ভাগ করে দেই, যে মানটা পাবো সেটা এখন বের করে নিব। আমরা 31কে তাহলে 18 দিয়ে ভাগ করে দেই, 1.722 পাবো ঘন্টা। তাহলে খেয়াল করেন টি1 এবং টি2-র মান কিন্তু সমান হয়নি, টি1 নট ইকুয়ালস টু টি2। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি উভয় নৌকার নদী পার হতে অ্যাকচুয়ালি সমান সময় লাগবে না, ভিন্ন সময় লাগবে। সো আমরা এখান থেকে বলবো উভয় নৌকার নদী পার হতে সমান সময় লাগবে না। এই হচ্ছে আমাদের, তাহলে দেখেন দুটো সৃজনশীল প্রবলেম গেল নদী এবং নৌকা রিলেটেড। আমরা আরও একটি নদী এবং নৌকা রিলেটেড সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে নদী নৌকা রিলেটেড 3 নাম্বার যে প্রবলেম সেটা, এবং এটা দেখেন কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। তাহলে আমরা একটু প্রশ্নটা আগে একটু পড়ি, প্রশ্ন পড়ার পর সেখান থেকে আমরা বাকি কাজ শুরু করি। খেয়াল করেন, ওবি বরাবর করিমের বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড এবং ওয়ে বরাবর রহিমের বেগ দেওয়া আছে 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে ওবি বরাবর করিমের বেগ 8 মিটার পার সেকেন্ড, এই যে ওবি বরাবর করিমের বেগ, তাহলে এটা হচ্ছে করিম, আর ওয়ে বরাবর যাচ্ছে কে রহিম।
রহিমের বেগ দেওয়া আছে 7.5 মিটার পার সেকেন্ড। এখন করিম কত বেগে অপর পারে পৌঁছালো নির্ণয় করো, মানে করিম নদীর ওই পারে কত বেগে পৌঁছালো সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আসলে কত বেগে পৌঁছালো বলতে কি বোঝানো হয় সেটা একটু চিন্তা করি। আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করেন, নদীর যে প্রশস্ততা, সেই প্রশস্ততা দেওয়া আছে কত মিটার, 500 মিটার। এখন 500 মিটার যদি নদীর প্রস্থ হয়ে থাকে, এবং এইখানে খেয়াল করেন প্রশ্নে আমাদের কিন্তু স্রোতের বেগটা এইখানে উল্লেখ নাই। তাহলে যদি স্রোতের বেগ উল্লেখ না থাকে আমরা তো লব্ধি বেগ বের করতে পারবো না। শুধুমাত্র যে নৌকার বেগ দেওয়া আছে সেই নৌকার বেগ থেকে আমরা কিন্তু লব্ধি বেগ বের করতে পারি না। কিন্তু যখন বলা হয়েছে করিম কত বেগে অপর পারে পৌঁছালো নির্ণয় করো, আমি যেহেতু ভি জানি না, আমরা এইটা বলতে পারি যে উলম্ব বরাবর এত বেগে সে অপর পারে পৌঁছাইছে। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন আগে। আমার এখানে যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা কি বলতে পারছি যে লব্ধি বেগটা এত হবে। সুতরাং লব্ধি বেগটা বের করা সম্ভব যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই দেওয়া থাকে। কিন্তু আমার এখানে শুধুমাত্র নৌকার বেগ দেওয়া আছে বা সাঁতারুর বেগ দেওয়া আছে, স্রোতের বেগটা কিন্তু দেওয়া নেই। যেহেতু এইখানে স্রোতের বেগটুকু মিসিং, তাহলে আমরা নদীর প্রস্থ বরাবর বা লম্ব বরাবর যে বেগটা আছে সেই বেগটা এখানে কি করতে পারবো, বের করতে পারবো। চলেন সেটা বের করার চেষ্টা করি। গ নাম্বার, করিম দেখেন 120 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে নদীর প্রস্থ বরাবর করিমের বেগ 8 সাইন 120 ডিগ্রি। তাহলে 8 সাইন 120 ডিগ্রির মানটা আমরা বের করব, 6.928। তাহলে নদীর প্রস্থ বরাবর করিমের যে বেগ, এই বেগ অনুযায়ী সে নদীর ওই পারে পৌঁছাবে। আর বেগ ভি যদি জানা থাকতো তাহলে ইউ এবং ভি এর লব্ধি থেকে আমরা করিমের লব্ধি বেগ বের করতে পারতাম। আর করিম রহিমের মধ্যে কে অপর পারে আগে পৌঁছাবে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। তাহলে খুবই ভালো কথা, আমরা জানি নদী পার হতে সময় টি ইকুয়ালস টু ডি বাই ইউ সাইন আলফা। তাহলে করিমের বেলায় সময় টি অফ করিম সমান, ডিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডি দুজনের জন্য একই 500 মিটার, তাহলে ডি 500 মিটার। করিমের বেগ ইউটা এখানে কত দেওয়া আছে, 8 মিটার পার সেকেন্ড হচ্ছে করিমের বেগ। তাহলে করিমের বেগ হচ্ছে 8 এবং সাইন 120 ডিগ্রি। তাহলে 500কে 8 সাইন 120 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি, 500/8 ডিভাইডেড বাই সাইন 120, সেটা আমাদেরকে দিবে 72.168 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কার বেগ, এটা হচ্ছে করিমের জন্য সময়টা। আর রহিমের জন্য সময় টি অফ রহিম ইকুয়ালস টু 500/, এখন দেখেন রহিমের জন্য তার রহিমের বেগ কি 7.5 মিটার পার সেকেন্ড, কিন্তু সে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তাহলে 7.5 ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে 500কে 7.5 দিয়ে যদি ভাগ করি, যেটা পাবো সেটা হচ্ছে 66.67 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝাই যাচ্ছে টি অফ রহিম লেস দ্যান টি অফ করিম। তার মানে রহিম করিমের আগে নদীর অপর প্রান্তে পৌঁছাবে।
তাহলে এই যে দেখেন, এই ছিল আমাদের অ্যাকচুয়ালি আর একটা সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। ওকে, নদী নৌকার ঝামেলা নিয়ে মোটামুটি ডিটেলস আলোচনা শেষ। এখানেই আমরা একেবারে এখন ইনশাল্লাহ যদি এই জিনিসগুলো মাথায় থাকে, নদী নৌকা নিয়ে কোনো ঝামেলায় পড়বো না। আমি আজকে নতুন যে টপিকটার আলোচনা আপনাদের জন্য শুরু করব সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। আমরা ইতিমধ্যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ পড়ে ফেলছি। সুতরাং আজকে এখন আমি শুরু করব যেটা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা যায়, ওই ভেক্টরটার মান কিরকম হবে, এই জিনিসগুলো আমরা এখন ইনশাল্লাহ দেখব। তাহলে চলুন শুরু করা যাক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। প্রথম কথা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝি। আগে এটা বুঝি, তারপর ভেক্টরের প্রকাশ বোঝা যাবে। সো আমি আগে আপনাদেরকে একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাই। দেখেন আমার হাতে এইখানে একটা বক্স টাইপ আছে, এই যে বক্স, এটা একটা টিস্যু বক্সকে কাটা হয়েছে, নাথিং বাট একটা টিস্যু বক্সকে আমি কাটছি। তাহলে টিস্যু বক্সকে কাটলে এই যে বক্সটার ভিতরের দিকে খেয়াল করেন, এখানে আমি তিনটা লাল রঙের রেখা টানছি আর একটা অ্যারো টানা আছে। সো এই অ্যারোটার দিকে মনোযোগ দিয়ে না, তিনটা রেখার দিকে দেখেন। এই যে এইটা একটা রেখা, এইটা একটা অক্ষ এক্স বা ওয়াই, এইটা আরেকটা অক্ষ, আর এই যে আরেকটা অক্ষ। তাহলে এখানে আমরা টোটাল কয়টা অক্ষ পাচ্ছি একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি, আমরা এখানে তিনটা অক্ষ পাচ্ছি। সো আপনারা চাইলে এরকম একটা টিস্যু বক্সকে যদি কাটেন, তখন সুন্দর মতো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পেয়ে যাবেন। দেখছেন এখানে যে টিস্যু বক্সটার ভিতরের কর্নারে তাহলে কয়টা অক্ষ আছে, তিনটা অক্ষ আছে। এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এইখানে ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখব। সো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্কে আমার তিনটা অক্ষ থাকে, যে তিনটা অক্ষ পরস্পরের সঙ্গে কিভাবে থাকে, লম্বভাবে থাকবে। তাহলে চলেন আমরা এখানে আগে তিনটা অক্ষকে একটু আবার দেখাই আমি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে যদি আপনারা খেয়াল করেন। সো এই যে খেয়াল করেন এইখানে যে তিনটা অক্ষ আছে, আমার এখানে কয়টা অক্ষ আছে, তিনটা অক্ষ, এক্স ওয়াই এবং জেড। কয়টা অক্ষ, তিনটা অক্ষ। এরা পরস্পর কিভাবে আছে, এরা পরস্পর লম্বভাবে আছে। তাহলে আমরা এইখানে এই যে তিনটা অক্ষ ব্যবস্থা অক্ষ আছে, এই তিনটা অক্ষকে কিভাবে আমরা এই কাগজে প্রকাশ করব সেটা একটু দেখব। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটাকে আমরা এখন আঁকবো বা ভেক্টরটাকে প্রকাশ করার চেষ্টা করব। ওকে, সো আমি তাহলে যদি একটাকে এক্স অক্ষ বলি, লেটস সে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এখানে এটা জেড অ্যাক্সিস। তাহলে এক্স ওয়াই জেড তিনজনের মধ্যে কোণ কত করে, 90 ডিগ্রি কোণ করে। একটা জিনিস খেয়াল করেন, একটু আপনারা দেখলেই টের পাবেন, বুঝবেন। একটু মনোযোগ দিয়ে তাকান। আমি অ্যাকচুয়ালি এই যে এইখানে এক্স ওয়াই এবং জেড তিনটা অ্যাক্সিস যে আছে, এই তিনটা অ্যাক্সিসকে যদি আমি এইখানে দ্বিমাত্রিক স্থানাঙ্কে আঁকতে যাই, ঘটনাটা কীরকম হয় খেয়াল করেন। এক্স, এই যে এক্স, এক্স, তারপর একটা আছে উপরে এটা জেড, আর এদিকে আছে ওয়াই, এক্স ওয়াই জেড তিনটা অক্ষই কিন্তু আছে। তাকান এক্স ওয়াই জেড। সো এখানে এই যে এক্স ওয়াই জেড কয়টা অক্ষ, তিনটা অক্ষ। তিনটা অক্ষ পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। এখন আমরা যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি, সেখানে ঘটনাটা কিরকম ছিল, প্রথমে অরিজিন বা মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, এখন অরিজিনটা হবে 0 0 0। কেন তিনটা জিরো দিচ্ছি, কারণ এখন তিনটা অ্যাক্সিস। যখন দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থায় ছিলাম তখন 0 এবং 0 দুটো অক্ষ ছিল বলে দুটো পয়েন্ট, কিন্তু দুটো অক্ষ থাকার কারণে দুটো জিরো ছিল। কিন্তু এখন যেহেতু ত্রিমাত্রিক, তিনটা অক্ষ,
তাহলে এক্স এর জন্য ওই পয়েন্টটা 0, ওয়াই এর জন্য পয়েন্টটা 0, জেড এর জন্য পয়েন্টটা কত, 0ই হবে। এবার দেখি আমরা এখান থেকে একটু ভেক্টরগুলোকে আঁকতে শিখি আমরা। দেখেন, ধরেন আমি এখান থেকে এক্স অক্ষ বরাবর 1 2 3 একক আসলাম, তাহলে এক্স অক্ষ বরাবর এখানে কয় একক আসছি, 3 একক, এটুকু 3i। খুবই ভালো কথা, এক্স অক্ষে 3 একক আঁকার পরে ধরেন ওয়াই অক্ষে আমি যাব 4 একক, ওয়াই অক্ষে আমি এদিকে 4 একক যাব, এইদিকে এখন ওয়াই অক্ষে যাব 1 2 3 4, তাহলে ওয়াই অক্ষে 4 একক গেলাম, এটা 4j। তাহলে 3i প্লাস 4j ভেক্টরটা কিন্তু এখানে আসলো। সুতরাং ধরেন 3i প্লাস 4j ভেক্টরটা আমার আসতেছে এই পর্যন্ত, এই ভেক্টরটা তাহলে 3i প্লাস 4j। এখন এটা xy তল, xy তলের উপর লম্ব বরাবর উপরের দিকে ওঠা যাবে। এবার এখান থেকে কোথায় ওঠা যাবে, উপরে ওঠা যাবে। তাহলে উপরে যে অংশটুকু উঠবো সেটা কি জেড অক্ষ বরাবর অংশ। তাহলে উপরের দিকে ধরেন আমি আবার উঠবো হচ্ছে 4 একক বা 5 একক, তাহলে 1 2 3 4 5, উপরের দিকে তাহলে 5 একক উঠলাম, তাহলে জেড অক্ষ বরাবর এটাকে করলাম 5j। তাহলে খেয়াল করেন আমার চূড়ান্ত ভেক্টরটা অরিজিন থেকে শুরু করে এই পর্যন্ত যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কিভাবে পাচ্ছি আমরা। এই চূড়ান্ত ভেক্টর, ধরেন এটা অরিজিন থেকে এই চূড়ান্ত ভেক্টরটা, এই ভেক্টরটাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, 3i প্লাস 4j প্লাস, এটা অ্যাকচুয়ালি জে না, এটা কে, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তাহলে আই, জে এবং কে তিনটার সাহায্যে আমরা চূড়ান্ত যে ভেক্টরটা আছে, ধরেন এটা ও বিন্দু যদি হয়ে থাকে, এটা পি বিন্দু যদি হয়ে থাকে, ও পি ভেক্টরটাকে প্রকাশ করা হয় 4i প্লাস, সরি 3i প্লাস 4j প্লাস 5k। এই যে দেখেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হচ্ছে একটা ভেক্টরের কি প্রকাশ। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে আই জে কে এই তিনটা অ্যাকচুয়ালি তিনটা অক্ষ বরাবর একক ভেক্টর। সো আই একক ভেক্টর, জে একক ভেক্টর, কে, এই তিনটিকে আয়ত একক ভেক্টর বলা হয়। তাহলে দেখেন যে কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অ্যাকচুয়ালি আমার কয়টা অংশ থাকবে, তিনটা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি জেড অক্ষ বরাবর। সো আই জে কে তিনটার কম্বিনেশনে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে পাবো। এবার প্রশ্নটা হচ্ছে এই ভেক্টরের মান কত হবে সেটা নির্ণয় করতে চাই। ধরেন ওপি ভেক্টরের আমরা মানটা নির্ণয় করতে চাই। আবারও আমি একটু ভেক্টরটাকে আঁকবো, আবারও বুঝবো যে কিভাবে ভেক্টরের মানটা আসে। চলেন আমি একটু ভেক্টরটাকে আঁকি। সো এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আঁকলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এই যে এক্স ওয়াই যে তলটা আছে, এই যে এক্স ওয়াই তলটা, এটা আমাদের তাহলে এক্স ওয়াই তল। এই যে তলটা আছে এটা এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তলের উপরে লম্বভাবে আছে কি জেড অক্ষটা। তাহলে এক্স ওয়াই তলে যদি আমরা একটা ভেক্টরকে রাখি, ধরেন আমি এখানে এই যে কলমটা এক্স ওয়াই তল বরাবর রাখবো, কোন বরাবর রাখবো, এখানে এই কলমটা এক্স ওয়াই তলে রাখতেছি। তাহলে এক্স ওয়াই তলে যদি আমি কলমটাকে রাখি এখান থেকে, এই ভেক্টরটাকে প্রকাশ করব কি দ্বারা, আই এবং জে দ্বারা। তাহলে ধরেন কথার কথা আমি এখান থেকে একটা ভেক্টর আঁকলাম, এইভাবে একটা ভেক্টর আঁকলাম। তাহলে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, এক্স অক্ষ বরাবর ভেক্টরের একটা অংশ আছে, তাহলে এ এক্স আই প্লাস এ ওয়াই জে, এইভাবে কিন্তু ভেক্টরটুকুকে সূচিত করা যায়। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা ধরেন এম বিন্দু। তাহলে আমাদের ওএম যে ভেক্টরটা আছে, এই ওএম ভেক্টরটা এটা আসে এক্স আই প্লাস এ ওয়াই জে থেকে।
তাহলে আমাদের এ এক্স আই প্লাস এ ওয়াই জে থেকে আসলো ওএম ভেক্টরটা। এখন এই ওএম ভেক্টরের উপরে লম্ব বরাবর আমি জেড অ্যাক্সিসে যাব। ওএম ভেক্টরের উপরে লম্ব বরাবর আমি যাব উপরের দিকে, ধরেন এটা পি বিন্দুতে গেলাম। তাহলে এমপিটা, এই যে এমপি ভেক্টরটা, এটা কি এক্স ওয়াই তলের উপরে লম্ব। একটু জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা। ধরেন এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, খেয়াল করেন আমি নিচে একটা অ্যারো আঁকছি, এই অ্যারোটা নিচে আঁকছি। এইটার উপরে এই কলমটাকে আমি ধরেন এইভাবে লম্বভাবে বসালাম। এইটার উপরে যে কলমটাকে কিভাবে বসিয়ে দিয়েছি, লম্বভাবে বসিয়ে দিয়েছি। সো এই যে ওএম ভেক্টরটার উপরে এমপি ভেক্টরটা কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে আমার চূড়ান্ত যে ভেক্টরটা সেটা যদি ওপি ভেক্টর হয়ে থাকে, এই যে ওপি ভেক্টর, ওপি ভেক্টর সমান ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। তাহলে ও এম ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই জে, আর এমপি ভেক্টর অ্যাকচুয়ালি কি, এমপি ভেক্টর কোন অক্ষ বরাবর, এমপি ভেক্টর হচ্ছে জেড অক্ষ বরাবর, এই তলের উপর লম্ব বরাবর। তাহলে এটা হবে এ জেড কে ভেক্টর। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ওপি এর মান নির্ণয় করা। তাহলে যদি আমরা ওপি এর মান নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখব। চলেন ওপি এর মান নির্ণয় করতে যাই। সো ওপি এর মান নির্ণয় করব আমরা ত্রিভুজ ও এমপি থেকে। চলুন আমরা ওপি এর মান নির্ণয় করব ত্রিভুজ ওপিএম হতে পাই। ত্রিভুজ ওপিএম হতে আমরা কি পাচ্ছি একটু দেখেন। ও এমটার উপরে এমপি লম্ব না, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা। এই যে ও এমটা আছে এক্স ওয়াই তলে, তার উপরে লম্ব বরাবর আছে জেড অক্ষ। সো আবার দেখেন, বারবার দেখেন, বোঝার চেষ্টা করি আমরা। এই যে খেয়াল করেন এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা এক্স ওয়াই তল। তাহলে এক্স ওয়াই তলে এই ভেক্টরটা, এই যে নিচের যে অ্যারোটা, এটা হচ্ছে আমাদের ও এম ভেক্টরটা। তার উপরে লম্বভাবে আছে কি এমপি ভেক্টরটা, এক্স ওয়াই তলের উপরে লম্ব, এই তলের উপরে লম্ব হচ্ছে এমপি ভেক্টরটা। তাহলে আমার ও এম আর এমপি পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে ও পি স্কোয়ার পিথাগোরাস থেকে ইকুয়ালস টু ও এম স্কোয়ার প্লাস এম পি স্কোয়ার। কিন্তু ও এম ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে না। তাহলে এখান থেকে ও এম এর মান কি হবে, ও এম ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, ও এম স্কোয়ার মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আর এমপি, এমপিটা কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, এবং এমপি ভেক্টরটা হচ্ছে এ জেড কে, কে তো একক ভেক্টর। তাহলে এমপি ভেক্টরের মান কত, এ জেড। সো এমপি স্কোয়ার মানে এ জেড স্কোয়ার। এখন যদি ওপি ভেক্টরটাকে আমরা এ ভেক্টর দ্বারা সূচিত করি, যে ওপি ভেক্টরটাই আমার এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটাকে প্রকাশ করছি আমরা কিভাবে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে দ্বারা। দেখেন ওপি ভেক্টরটাই এ ভেক্টর, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে এ ভেক্টরের যে মান সেটা কি এ। তাহলে ওপি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, বা এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখান থেকে এ এর মান যেটা পাবো, এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে প্রকাশ করা এবং ওই ভেক্টরের যে মান সেটা নির্ণয় করতে শেখা। সো এটা কিন্তু মোটামুটি সহজ। আপনারা বাসায় জাস্ট আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, একটা টিস্যু বক্সকে কাটবেন, কিভাবে কাটবেন আবার দেখে নেন। এই যে টিস্যু বক্সটা এইভাবে কেটে ফেলবেন, কাটলেই এই যে বক্সের যে কোনো এক কর্নারে তিনটা রেখা আঁকলেই আপনি তখন এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি করতে পারতেছেন। সো বাসায় নিজে নিজে এই কাজগুলো করবেন, করলে আপনাদের কনসেপ্টটা ইনশাল্লাহ আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
যেহেতু আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে ফেলছি, আমি এইখান থেকে আজকে আপনাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, সেটাকে বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে চলেন আমরা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলতে কি বোঝায় এবং কিভাবে অবস্থান ভেক্টর থেকেও ভেক্টর নির্ণয় করা যায় সেটা আমরা একটু শিখি। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। দেখেন সংজ্ঞাটা একটু বোঝার আগে নামটার দিকে দেখি, অবস্থান, পজিশন। তার মানে এই ভেক্টরটা কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে। এই বিন্দুর অবস্থান আপনারা নির্দেশ যে করবেন, যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে আমরা কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে ডেফিনিশনটা আমরা এইভাবে দিব, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশক ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। মানে মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করি, সেটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। তাহলে এখন আমরা এই যে অবস্থান ভেক্টরটা দেখছি, সেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হতে পারে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হতে পারে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটু দেখব। লেটস সে আমরা এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। তাহলে আমাদের এখানে এক্স ওয়াই জেড কোন একটা বিন্দু ধরেন এখানে আছে, পি বিন্দু। তাহলে পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1 y1 z1। এটা হচ্ছে কার স্থানাঙ্ক? পি বিন্দুর স্থানাঙ্ক। খুবই ভালো কথা। এখন পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 z1 হয়ে থাকে, আমাদের তাহলে এখন যেটা করতে হবে, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। কার সাপেক্ষে? মূল বিন্দু ও এর সাপেক্ষে। তাহলে ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে ওপি ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করব। অনেক সময় এই অবস্থান ভেক্টরটাকে আর ভেক্টর দিয়েও প্রকাশ করা হয়, ছোট আর দিয়ে বা ছোট আর ভেক্টর। তাহলে এই যে দেখেন, ও বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেখতেছি। দেখেন তো, এটাই একটু আগে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের মতো হয়ে গেল না? একটু আগে আমরা যে কাজটা করছি সেটাই তো ওপি ভেক্টর ছিল। এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ছিল। তাহলে এখানে এসে এ এক্স এর জায়গায় কি পাচ্ছি? এক্স ওয়ান পাচ্ছি। তাহলে পি বিন্দুতে আসতে হলে এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান যেতে হয়েছে। তাহলে আর ভেক্টরটা পাবো কোথা থেকে? এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে থেকে। সো এই যে দেখেন, বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, স্থানাঙ্কে এক্স কোঅর্ডিনেট বা এক্স এর সঙ্গে আই নিয়ে আসবো, ওয়াই এর সঙ্গে জে নিয়ে আসবো, জেড এর সঙ্গে কে নিয়ে আসবো, যোগ করে দিব, অবস্থান ভেক্টর পেয়ে যাব। একদম সিম্পল, আর কিচ্ছু না। সুতরাং অবস্থান ভেক্টর নির্দেশ করে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান, এবং যে বিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করব, ওই বিন্দুর যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আছে তার সঙ্গে আই জে কে নিয়ে এসে যোগ করে দিলেই হয়ে যাবে। এখন অবস্থান ভেক্টরটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অবস্থান ভেক্টর থেকে আবার ভেক্টর নির্ণয় করা যায়। সো চলেন এইখানে খেয়াল করেন, অবস্থান ভেক্টর নিজে একটা ভেক্টর। তাহলে আমি কেন বলছি অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয়? সেটা একটু তো বোঝা উচিত আমাদের, তাই না? চলেন দেখি অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয়।
আমরা একটা অবস্থান ভেক্টর থেকে কিভাবে ভেক্টর নির্ণয় করব এই জিনিসটা এখন একটু শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, আমরা আগে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো একটা। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে ফেলি। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরেন দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে পি আর একটা পয়েন্ট ধরেন কিউ। আমাকে বলল এই পি কিউ ভেক্টরটা কত নির্ণয় করো। আমাকে পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে বলা হলো, এবং পি এবং কিউ এর অবস্থান নির্দেশক যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্কগুলো দেওয়া। ধরেন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। আমাকে জিজ্ঞেস করা হলো পি কিউ ভেক্টরটা কত হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম বা চ্যালেঞ্জটা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারি। ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর। সো ওপি ভেক্টর যেটা, সেটা আমরা জানি x1i প্লাস y1j প্লাস z1k। আবার কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা আমরা জানি ও কিউ ভেক্টর x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে ওপি ভেক্টর ও কিউ ভেক্টর আমাদের জানা হয়ে গেছে। উদ্দেশ্য কি? পিকিউ ভেক্টরটা বের করা আমাদের উদ্দেশ্য। তাহলে এই পিকিউ ভেক্টরটা কোথা থেকে পাবো সেটা একটু দেখি। নর্মালি আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলেই পিকিউ ভেক্টর পাওয়া যাবে। এখন ত্রিভুজ সূত্রটা কোথা থেকে আসে একটু দেখি। এই যে ও থেকে পি ভেক্টরটায় গেলাম, তারপরে পি আর কিউ যোগ করলাম, তাহলে ও কিউ ভেক্টর পেয়ে যাব না? দেখেন, ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান কোন ভেক্টর? ও কিউ ভেক্টর। তাহলে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। তার মানে যেটা দাঁড়াচ্ছে পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে এই ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর বিয়োগ করলে পি কিউ ভেক্টর পাওয়া যায়। ও কিউ ভেক্টর ওপি ভেক্টর জানা আছে, বিয়োগ করে দেই। তাহলে বিয়োগ করলে যেটা আসবে x2 মাইনাস x1i প্লাস y2 মাইনাস y1j প্লাস z2 মাইনাস z1k। হয়ে গেছে কাজ। তাহলে আমরা এই যে দেখেন, অবস্থান ভেক্টর থেকে যে কোনো ভেক্টরকে কি করা যায়? নির্ণয় করা যায়। সুতরাং তাহলে দেখেন, আজকে কিন্তু আমরা কি কি জিনিসপত্র শিখলাম। আজকের লেকচারটায় আমরা নদী নৌকা সংক্রান্ত কিছু সরাসরি সৃজনশীল প্রশ্ন দেখলাম, গাণিতিক সমস্যা দেখলাম। তারপর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় এবং এই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। আর সবার শেষে আমরা অবস্থান ভেক্টর কি, কিভাবে একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে হয় এবং দুটো বিন্দুর অবস্থান ভেক্টর থেকে একটা ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। তাহলে ইনশাল্লাহ আজকের লেকচারটা এ পর্যন্তই থাকতেছে। আগামী ক্লাসে আমরা তাহলে ইনশাল্লাহ পরবর্তী টপিকের আলোচনা শুরু করব ইনশাল্লাহ।